নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আমি দীপেন্দু। আজ আমার সঙ্গে রয়েছে আমার দাদা শৈলেশ দা। দাদা, একটা প্রশ্ন, সবার মুখে একটি প্রশ্ন শোনা যাচ্ছে যে মমতা ব্যানার্জি মিথ্যে কথা কেন বললেন? নমস্কার। আগে জানা দরকার মাননীয়ার এই মুহূর্তে বয়স কত। ওনার জন্ম হয়েছিল 1955 সালের 5ই জানুয়ারি। তো 55 সাল থেকে আজকে 2024, বয়স প্রায় 45, এদিকে 24, যোগ করলে দাঁড়াচ্ছে প্রায় 9 আর 6, অর্থাৎ 69-70 বছর হবে। কি পাগল হয়ে গেছে নাকি? তো স্বাভাবিকভাবেই আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে অভয়ার যে বাবাকে যে তিনি যে টাকা দিতে চেয়েছিলেন, সেই প্রসঙ্গে তিনি যে আজকে মিথ্যাচারটা করছেন, তার মূলত দুটো কারণ বলে আমার অন্তত মনে হয়েছে। সেটা এক হচ্ছে, হতে পারে তিনি যে বলেছিলেন যে অর্থ দেওয়ার কথা, সেটা তিনি ভুলে গেছেন। সেটা ইন্টেনশনালি হতে পারে, জ্ঞানত অথবা অজ্ঞানত, বয়সের ভারে। দ্বিতীয়ত, একটা সাইকোলজিও এখানে কাজ করতে পারে। কেননা আমরা প্রায়শই দেখি যে একটা মিথ্যে বলার প্রবণতা। তো সেক্ষেত্রে তিনি প্রথমে হয়তো দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন দেখলেন যে মেয়ের মানে আমাদের যে অভয়ার বাবা তিনি অর্থ নিতে অস্বীকার করছেন, তখনই তিনি ভাবলেন যে এ তো অস্বীকার করে যাচ্ছে, তাই নিজেকে ছোট করা যাবে না, কোনোভাবেই হেরে যাওয়া যাবে না। তাই তিনি নিজেই অস্বীকার করে যাচ্ছেন যে না, আমি এরকম কিছু বলিনি। তো এইটা হচ্ছে একটা সাইকোলজিক্যালি একটা গেম বলা যেতে পারে। এই দুটো কারণ হতে পারে। আচ্ছা, তাহলে কি মাননীয় কি তাহলে সত্যিকারে কি মাথার ডিস্টার্ব রয়েছে? এখনো পর্যন্ত এই ঘটনাতে যা চলছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার যা চলন বলন, একে একে তার যে চিন্তা ভাবনা, মানে একদম সুতীক্ষ্ণ যে ক্ষুরধার যে এক একটা পরিকল্পনা, সেগুলো থেকে বলা যায় যে না, কোনোভাবেই মাথার ডিস্টার্ব হয়নি। তিনি এখনো পর্যন্ত অত্যন্ত তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধি সম্পন্না। তবে ঘটনার মোড় যেদিকে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তার মাথার সমস্যা যে কোনো মুহূর্তে হতে পারে, বা আরো বড়সড় কোনো বিপদ, মাথার সমস্যা ব্যামো নিয়ে তিনি হয়তো চলাফেরা করতে পারেন, এটা আশা রাখতে পারি। সিবিআই যে পথে এগোচ্ছে, সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, এবারে প্রশ্ন হলো যে আরজি করের বোনের দোষীরা কি তাহলে ধরা পড়বে না? এখন তদন্তের যে গতিবিধি, তাতে করে তো মোটামুটি রাজ্যবাসীর কাছে, সকলের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই তদন্তকে বিপথে পরিচালনা করার জন্যে বা দোষীদেরকে আড়াল করার জন্যে পুলিশ এবং রাজ্য প্রশাসন মোটামুটি সফল বলা যেতে পারে। কিন্তু তার মধ্যেও কিছু ক্ষীণ আশা থেকে থাকে। আমরা সবাই, বা আমাদের যে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, ডক্টরস ফোরাম যারা রয়েছেন, সবাই সিবিআই এর প্রতি আশাবাদী আছে। সিবিআই একটা হয়তো তদন্তের সঠিক কিছু পথ নিশ্চয়ই বের করবেন। তো আশা তো হারানো যায় না। আসলে এই রকম হাই ভোল্টেজ কেসগুলোতে অনেক বড় বড় মহারথীরা জড়িয়ে থাকেন, তাই তাদের কাজ পর্যন্ত পৌঁছানোটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে এই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য যে কেলেঙ্কারিগুলো হয়েছে, সেগুলোতে যদি এত বড় বড় মাথা ধরা পড়তে পারে, তাহলে আশা করছি এরকম একটা ঘটনাতেও যে মূল চক্রী যারা, তাদের কাজ পর্যন্ত আশা করি সিবিআই পৌঁছবে। আর আমি একটা বিষয়ে আশাবাদী যে সিবিআই সাধারণত
99% অ্যাকুরেসি নিয়েই কাজ করেন। তো সিবিআই অফিসার যারা হন তারা এতটাও বোকা নন, তারা যখন কাউকে ধরেন তার বিরুদ্ধে 100% অন্তত না হোক 90% এভিডেন্স থাকার পরেই তারা ধরেন। সুতরাং আমরা আশা ছাড়তে রাজি নই, আমরা রাজ্যের সাধারণ মানুষ হিসেবে অবশ্যই আশাবাদী। যেই রাজ্যে ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই রাজ্যেই তো আরজিকর ঘটনা ঘটেছে, তাহলে মমতা ব্যানার্জি কেন কেন্দ্রের উপরে দায় ছাড়ছে? কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারগুলোতে আমার যেটা মনে হয়েছে, আসলে এমন একটা কি বলবো জাঁতা কলে পড়ে গেছেন মাননীয়া। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথমত আগে দেখা গেছে যে নিয়োগ দুর্নীতি মামলায় তখন শিক্ষামন্ত্রী অন্য কেউ ছিল, স্বাভাবিকভাবে তার উপরে দোষারোপ করে দিয়ে প্রথমে সারদা মামলার কথাটা মনে করি, সারদা মামলাতে যে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে পরপর বের করার জন্য তিনিই কিন্তু এই যে সিট গঠন করলেন, সেখানে মাথায় করে রাজীব কুমারকে বসিয়ে দিলেন। রাজীব কুমার এসে লাল ডায়েরিকে হাফিজ করলেন, সেই সঙ্গে যা তথ্য ছিল পেনড্রাইভ থেকে শুরু করে সব হাফিজ করলেন। যখন তাকে ধরার জন্য যখন প্রশাসন সিবিআই যখন ইডি যখন দৌড়াদৌড়ি শুরু করলো, তখন তিনি রাস্তায় বসে পড়লেন। পরবর্তীকালে ওই কেসে যারা জড়িত ছিল সুদীপ্ত সেন বা দেবযানী, এদের ধরা পড়লো, তিনি দায় ছাড়লেন যে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন আইনের ফাঁকে তিনি বেরিয়ে গেছেন, কেননা আমার একটা ছবি সেটা 5 টাকায় বিক্রি হবে কি 5 কোটি টাকায় বিক্রি হবে, যে কিনছে তার ব্যাপার, আমার ছবি আমি যেমন খুশি দামে বিক্রি করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে এই যে আইনের ফাঁক বলে তিনি বেরিয়ে গেছেন, স্বাভাবিকভাবে তিনি টাকা নিয়েছেন, হয়তো 5 কোটি টাকাই নিয়েছেন, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই, কেন আইনত এটা বেআইনি নয়, কেন আমার ছবি আমি বিক্রি করেছি, আপনি বেশি দাম দিয়েছেন, এটা আপনার দায়। তো পরবর্তীকালে যখন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন, সেহেতু তার উপর দায় ছেড়ে তিনি কাজ সেরেছেন। প্রথমে চেষ্টা করেছেন, বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু যখন কোনোভাবেই হয়নি তখন তিনি কি করেছেন না, এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই বলে পরিষ্কার এড়িয়ে গেছেন, দিয়ে দায় সেরেছেন, তাকে যথারীতি পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটারে কিন্তু দুটো বিভাগ জড়িত, যেখানে প্রশাসনিকভাবে আমাদের পুলিশ মন্ত্রী উনি বিভাগের ক্ষেত্রে সর্বপদস্থ সবচেয়ে উঁচুতে তিনি আছেন, আবার স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে, আবার দেখা যাচ্ছে যে পাশাপাশি স্বাস্থ্য বিভাগে ঘটেছে, তাই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বেও তিনি, মাথায় তিনি, সর্বোপরি তিনি মুখ্যমন্ত্রী। এখন বিষয় হচ্ছে দুটো পদ তিনি নিজেই হোল্ড করে আছেন, দায়টা কার উপর ছাড়বেন, কাকে দোষ দেবেন? যার জন্য ইনি চেষ্টা করছেন যে যেন তেন প্রকরণ কেন্দ্রীয় সরকারকে উপরে চাপিয়ে দিয়ে বা একটা অন্য কোনো দলের উপরে দোষ চাপিয়ে দিয়ে হয়তো নিজে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু এখানে কিছুই করার নেই, এখানে এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে দোষারোপ করার জায়গা নেই, ডিফেন্ড করার জায়গা আছে, এবং তথ্য প্রমাণটাই একটা একদম মানে যেটা হচ্ছে আর কোনো রাস্তা নেই, তথ্য প্রমাণ লোপাট করা ছাড়া অন্তত আর কোনো রাস্তা এই মুহূর্তে ছিল না বলেই তাই তিনি তার মতো করে এইভাবে চালিয়ে যাচ্ছেন। লাস্ট প্রশ্ন, যে আপনি যারা আন্দোলন করছে, আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আন্দোলনকারীদের উদ্দেশ্যে নতুন করে কিছু বার্তা দেওয়ার নেই, আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চ আজকের প্রায় 2 বছর ধরে, প্রায় 500 দিনের অতিক্রান্ত, 2 বছরের কাছাকাছি হতে যায়, ওখানে ধর্মতলাতে শহীদ মিনারে আজকে বহুদিন থেকে অবস্থান করে আছেন আমাদের শ্রদ্ধেয় ভাস্কর বাবু রয়েছেন, ভাস্কর দা, তো তার নেতৃত্বে চলছে। সেই সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীরা ডি আন্দোলন নিয়েই তারা আছেন। তো অ্যাকচুয়ালি এই যে সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলনের পথটাকে দেখিয়েছে, এই রাজ্য সরকার যে সর্বাংশে ঠিক নয় তার যে সেই পথটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়েছে, যে কিভাবে লড়াইটা করতে হয়, লড়াই করে রাস্তার লড়াইতেই যুদ্ধ করে থাকতে হয়, সেই পথটা দেখিয়েছেন। আর সেই পথ ধরে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু, আমি সোজা কথা বলছি, মাননীয়া যে সময় বিরোধী দলনেত্রী ছিলেন তখন তিনি রাজ্যে যে বিরোধিতার রাজনীতি বা যে পথের রাজনীতি বা যে লড়াই তিনি যে পথ ধরে আমাদেরকে শিখিয়েছিলেন, আমি সোজা কথাই বলছি, তাদের পথ ধরেই আমরা শিখেছি। কিন্তু পরবর্তীকালে
আর কাউকে সেইভাবে তার বিরুদ্ধে, তার যে ভুলগুলোর বিরুদ্ধে কিন্তু সেইভাবে কাউকে দেখা যায়নি লড়াইতে। কিন্তু পরবর্তীকালে কিন্তু একটা দীর্ঘ লড়াই কিন্তু যৌথ সংগ্রামী মঞ্চ শুরু করেছে। তো সেই সঙ্গে কিছু ছাত্রছাত্রী যারা নিয়োগ দুর্নীতির শিকার, তারাও লড়াই করছে পরবর্তীকালে এই যৌথ সংগ্রামী মঞ্চ। তো লড়াইয়ের যে পথটা দেখানো হয়েছে সেই পথটা সুদূর প্রসারী, এবং সেই পথ ধরে এখন বর্তমানে যারা আন্দোলন করছেন তারাও সেই পথেই এগিয়ে চলেছেন। আশা করছি এই যে আন্দোলনের যে একটা রূপরেখা বা একটা পথ তৈরি হয়েছে, আশা করি আগামী দিনে আমাদের বাংলাকে একটা পথ দেখাবে। তো নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। আগামী নেক্সট লাইভে আসবেন আশা করি। ধন্যবাদ, এখানে আমরা সমাপ্ত করছি। নমস্কার।